আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 14 অর্থাৎ ক্যালকুলেটর ও কম্পিউটার এই অধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি কিন্তু প্রত্যেক ক্লাসে একদম শুরু থেকে কিন্তু ডিটেলস বোঝানোর চেষ্টা করি, তারপরে কিন্তু অনুশীলনী সমস্যাগুলো সমাধান করি। তো এগুলো বুঝতে পারলে পরবর্তী অনুশীলনীগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে কি বলছে, ক্যালকুলেটরের ব্যবহার। তো ক্যালকুলেটর তো তোমরা চেনো, যেটার সাহায্যে কিন্তু আমরা হিসাব নিকাশ করে থাকি, এবং এখানে ছবিও দেওয়া আছে দেখো। এবং আমার কাছে এই যে দেখতে পাচ্ছ একটা ক্যালকুলেটর। তো এটা কিন্তু একটা ক্যালকুলেটর। তো দেখো এখানে দেওয়া আছে ক্যালকুলেটর, এটা একটা ক্যালকুলেটর। তো দেখো এখানে কি বলছে, আমরা সেটা আগে জানার চেষ্টা করি। যে ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র। তাহলে ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা কিন্তু চলে। ঠিক আছে, তো তোমাদের যদি আমি একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করি, দেখো ক্যালকুলেটরে যে একটা কিন্তু ব্যাটারির সাহায্যে চলে। এই ব্যাটারিটা কিন্তু এই যে এখানে পেছনে থাকে, এটা কিন্তু খুলে তারপর ব্যাটারিটা লাগাতে হয়। তো এই ক্যালকুলেটর কিন্তু একটা ব্যাটারির সাহায্যে কিন্তু চলে। এই ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ক্যালকুলেটরটা কিন্তু আর চলবে না। আবার যখন ব্যাটারি তোলা হবে তখন কিন্তু এই ক্যালকুলেটরটা আবার চালু হবে। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট মেয়াদ পর পর কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। তো এটাও কিন্তু তোমরা অনেকে জানো। তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একদম প্রত্যেকটা বিষয় হাতে কলমে শেখানোর জন্য। তো দেখো ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। তো দেখো ব্যবহারের ভিত্তিতে ক্যালকুলেটর কিন্তু অনেক ধরনের আছে। যেমন দেখতে পাচ্ছি এখানে সাধারণ ক্যালকুলেটর। এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা সাধারণ ক্যালকুলেটর। এটি দৈনন্দিন বাড়ির কাজে, দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই যে সাইডে ডান পাশে এইটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা এটা একটা কিন্তু বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর বলে। ঠিক আছে, এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়। তো এটা সাধারণ ক্যালকুলেটর, আর এটা বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো তোমরা এখানে দেখো, আমি যে ক্যালকুলেটরটা এখানে নিয়েছি, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বা বৈজ্ঞানিক ক্যালকুলেটর। তার মানে এই ক্যালকুলেটর। ঠিক আছে, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো এটা একটু উচ্চমানের হিসাব করার জন্য কিন্তু সুবিধা পাওয়া যায়। আর সাধারণ ক্যালকুলেটর ছোটখাটো হিসাব, বাড়ির হিসাব এগুলো করতে কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু এই সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিন্তু আরো একটু বড় ধরনের যে হিসাবগুলো আছে সেগুলো কিন্তু করা হয়। ঠিক আছে, তো দেখো এখন ক্যালকুলেটর চালু করি এবং এটি ব্যবহার করে সমস্যা সমাধান করি। তাহলে দেখো ক্যালকুলেটরটা এখন দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা কিন্তু বন্ধ আছে। ঠিক আছে, এই ক্যালকুলেটরটা বন্ধ আছে। তাহলে এই ক্যালকুলেটরটা চালু করতে হয় কিভাবে? এখানে বলছে ক্যালকুলেটর চালু করি এবং সমস্যা সমাধান করি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ক্যালকুলেটরটা আমরা চালু কিভাবে করব। ক্যালকুলেটরটা চালু এই যে এখানে দেখতে পাচ্ছ, এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের এই ডান পাশে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অন লেখা আছে। এই যে দেখো এখানে কিন্তু অন লেখা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ অন লেখা আছে। তাহলে এই অনে যদি আমি ক্লিক করি, দেখো ক্যালকুলেটরটা কিন্তু চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 0 লেখা উঠছে, এখানে লেখার অপশন আছে। এটা কিন্তু ক্যালকুলেটরটা চালু হয়ে গেল। ঠিক আছে, তো এখন কি করতে বলছে, এটি ব্যবহার করে আমাদের সমস্যাগুলো সমাধান করতে বলছে। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি এই সমস্যাটা, দেখো তাহলে দেখো কি করতে হবে, প্রথমে ব্র্যাকেট আছে তুলবো, এই যে ব্র্যাকেট তুলবো। এরপর দেখো 25 গুণ দেওয়া আছে 35, তাহলে 2 ও 5 25, 2 5 আমরা তুললাম 25। এরপর গুণ দেওয়া আছে কত, গুণ দেওয়া আছে 35, তাহলে গুণ দিলাম, এই যে গুণ চিহ্ন, এরপর 35, এরপর 3 5। ঠিক আছে, তুললাম। এরপর দেওয়া আছে দেখো এখানে বিয়োগ দেওয়া আছে 32 গুণ 18, তাহলে বিয়োগ এই যে বিয়োগ দিলাম, বিয়োগ 32, এরপর গুণ কত 18, 1 8 18, এরপর যোগ 26, যোগ 26। ঠিক আছে, এরপর ফার্স্ট ব্র্যাকেট আছে, যে ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। এরপর ভাগ আছে কত 20, এরপর দেখো ভাগ আছে কত, এই যে ভাগ চিহ্ন দিলাম,
এরপর দিলাম আমরা কত 20। তোমাদের কিন্তু আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো আমার কাছে হচ্ছে কি সাধারণ ক্যালকুলেটরটা নাই, যদি সাধারণ ক্যালকুলেটরটা থাকতো তাহলে ওটাও কিন্তু দেখাই দিতাম। তো তোমরা ওটা দেখে নিবা। তো এটা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর, ঠিক আছে। তো দেখো এখন আমরা এই যে হিসাবটা তুললাম, আমরা তোলার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ সমান চিহ্ন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ সমান, এই যে আমার হাতের দিকে তাকাও, এখানে দেখতে পাচ্ছ সমান চিহ্ন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এই যে দেখো আমি এই সমানে ক্লিক করলাম, দেখো এখন কিন্তু অ্যান্সারটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ অ্যান্সারটা কিন্তু এখানে চলে আসছে, যে হচ্ছে 16 দশমিক কত আসছে 25 যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 16 দশমিক কিন্তু এখানে 25 যাচ্ছে। এই যে এখানে দেখো এখানে কিন্তু 16 দশমিক কিন্তু 25 যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো 16 দশমিক কিন্তু 25 যাচ্ছে এই হিসাবটা করার পরে, ঠিক আছে। এরপর দেখো কি দেওয়া আছে এখানে, যে হচ্ছে এই হিসাবটা তো আমরা করেই ফেললাম, আমরা কিন্তু কত পেলাম 16 দশমিক কত পেলাম 25 কিন্তু পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা ঠিক বুঝতে পারছো। এরপর দেখো এই যে হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি, তাহলে এই যে হিসাবগুলো দেওয়া আছে 25 গুণ 35 সমান কত হবে, তাহলে দেখো আমরা হচ্ছে কি আবার কি করলাম, এই যে অনে চাপ দিলাম, দেখো একদম হচ্ছে কি হিসাব আগেরটা কি চলে গেল। তো এখন দেখো আমরা কি করবো, নতুন করে হিসাব করবো 25 গুণ হচ্ছে 35, তাহলে এখানে দেওয়া আছে কি 25 গুণ হচ্ছে কত দেওয়া আছে 35, তাহলে দেখো আমরা তুলতেছি এখানে যে হচ্ছে 25 এখানে আমরা কি তুললাম। এরপর দেখো গুণ দিব কত, এই যে গুণ কত দিব 35 দিব, 3 5 35, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 875 কিন্তু আসছে অ্যান্সার। এখানে দেখো এই বইয়েতে কিন্তু 25 গুণ 35 করে সমান আসছে কত 875 কিন্তু আছে, তার মানে এটা কি আমাদের হচ্ছে কি সঠিক আছে। এরপর দেখো আমরা হচ্ছে অনেক চাপ দিলাম, আবার নতুন করে হিসাব করব। এই যে এখানে 32 গুণ দেওয়া আছে কত 18, তাহলে দেখো আমরা যদি 32 এরপর হচ্ছে গুণ 18 দেই তাহলে কিন্তু আমাদের কত আসছে 576 আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু 576 দেওয়া আছে, তার মানে এই গুণ করাটা কি আমাদের হচ্ছে কি সঠিক আছে। এরপর দেখো আবার অনেক চাপ দিলাম, নতুন করে হিসাব করব। এই যে 325 ভাগ হচ্ছে কি 20 দেওয়া আছে, 325 ভাগ হচ্ছে কত 20, তাহলে দেখো 325 তুললাম, ভাগ দেওয়া আছে কত, এই যে ভাগ 20 দেওয়া আছে, তাহলে যে 20টাই কেন তুললাম, তাহলে সমান কত পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি 16 দশমিক কিন্তু 25 কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কি সঠিক আছে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু হিসাবটা বের করতে পারবা। তো আমাদের এই পেজে হচ্ছে যতগুলো সমস্যা ছিল সবগুলো কিন্তু সমাধান হয়ে গেল। তো চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এখন দেখো আমরা পরবর্তী পেজে চলে আসলাম 153 নম্বর পেজে। তো 1 নম্বরে কি বলছে, একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। তো আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে এই নিচের হিসাবগুলো কিন্তু করতে হবে। তো তোমাদের কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে সেটাতেও করতে পারবা, যদি নর্মাল ক্যালকুলেটর থাকে সেটাতেও কিন্তু করতে পারবে। তাহলে দেখো তোমাদের হিসাবের সুবিধা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, এখানে কিন্তু এই যে দেখো 1 নম্বরে কি বলছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এভাবে দিছে, তাহলে এখানে কয়টা 2 আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা কিন্তু 2 আছে, তাহলে 10টা 2 কি করতে হবে আমাদের হচ্ছে গুণ করতে হবে। তো এই পাশে হয়তো ক্যালকুলেটরটা ক্লিয়ার বোঝা যায় না, আমি এই পাশে নেই। তো দেখো 10টা কিন্তু এখানে কি 2 আছে, তাহলে 10টা 2 আমাদের কি করতে হবে গুণ করতে হবে। তাহলে দেখো এই যে 2 তুললাম আমি, তোলার পর গুণ আরো একটা 2 তুললাম, 2টায় 2 হলো, এরপরে গুণ 2 3টা হলো, গুণ 2 4টা হলো, গুণ 2 5টা হলো, এরপর গুণ 2, তাহলে কয়টা হলো 6টা হলো। এখানে দেওয়া আছে কয়টা 10টা, তাহলে 6টা হলো, এরপর গুণ 2 7টা, এরপর গুণ 2 8টা, এরপর গুণ 2 9টা, এরপর গুণ 2 10টা কিন্তু গুণ দিলাম। এখন আমরা যদি এই যে সমানে চাপ দিই তাহলে কিন্তু অ্যান্সারটা বের আসবে। তাহলে দেখো আমি সমানে কিন্তু এখানে এই যে সমানে চাপ দিচ্ছি, এই যে সমানে চাপ দিলাম, এখান থেকে অ্যান্সারটা কিন্তু চলে আসলো। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু হচ্ছে কি চলে আসছে, যে 1000 হচ্ছে কত হবে 24, তাহলে দেখো 1024 কিন্তু আমরা হচ্ছে কি এখানে একটু পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর দেখো আমরা 2 নাম্বারটা সমাধান করবো। আমরা হচ্ছে কি এই যে এখানে অনে চাপ দিচ্ছি, দেওয়ার ফলে কি সবকিছু কি চলে গেল। এখন নতুন করে গুণ করবো কি এটা 1.05 1.05 1.05 1.05 1.05, তাহলে 1 2 3 4 5টা আছে। তাহলে দেখো এই যে দশমিক, এই যে দশমিক আমি তুলতেছি, এই যে দশমিক,
এই যে 0, এই যে 5। এই যে দেখো এখানে ক্যালকুলেটরে কিন্তু হচ্ছে কি 1.05 উঠছে। এরপর দিব আমি কি গুণ দিয়ে দেবো 1.05, তাহলে 1.05। এই দেখো আরো একটা কিন্তু 1.05 উঠলো। এরপর আরো একটা আছে, এরপর দেখো গুণ 1.05 তুললাম, তাহলে 3টা হলো, এখানে আছে কি 5টা, তাহলে আবার গুণ দেব, গুণ 1.05 তুললাম আমি, কয়টা হলো এখানে কিন্তু 4টা হয়ে গেল। এরপর আরো একটা আছে, তারপর গুণ 1.05 কিন্তু আমি তুললাম, তাহলে 5টা কিন্তু হয়ে গেল। এখন দেখো আমি যদি এই সমানে চাপ দিই তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে সমানে আমি ক্লিক করলাম, করার ফলে এখানে দেখো 1.0762 এরকম কিন্তু মান চলে আসলো। তাহলে এখানে দেখো 1.276 এরকম কিন্তু মান চলে আসলো। এরপর আরো কিন্তু অনেকগুলো মান আসলো, যেটাই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 1.27, এই যে 6 আছে না এখানে, এত সংখ্যা না রেখে এখানে কিন্তু আমরা 7 বসায় দিলেও কিন্তু খুব বেশি পার্থক্য কিন্তু হবে না, এভাবে কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, খুব বেশি কিন্তু এখানে পার্থক্য হবে না। ঠিক আছে, এত সংখ্যা না রেখা, অর্থাৎ দশমিকের পর 3 ঘর লিখলে কিন্তু মোটামুটি বোঝা যায়। ঠিক আছে, তোমরা কি করবে, এভাবে কিন্তু লিখবা। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে বুঝতে পারছো। তো এরপর দেখো 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে 32 বিয়োগ 34 গুণ 23 ভাগ 25। তাহলে দেখো আমি সমানে চাপ দিয়ে সব মিশিয়ে দিলাম, তাহলে দেখো 32, তাহলে 3 2 32। এরপর হচ্ছে বিয়োগ 34, তাহলে বিয়োগ চিহ্নটা আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে কি 3 4 34 দিলাম। ঠিক আছে, দেখো 32 বিয়োগ 34 কিন্তু উঠছে। এরপর হচ্ছে গুণ 23 ভাগ 25, তাহলে গুণ দেব, গুণ 23, এই যে গুণ 23 কিন্তু এখানে দেখতে পাচ্ছ উঠে গেছে। এরপর ভাগ দেব কত, 25, এই যে ভাগ দিলাম, ভাগ চিহ্ন, ভাগ 25 কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো সবকিছু কিন্তু উঠে গেছে। এই যে 32 বিয়োগ 34 গুণ 23 ভাগ 25। এখন আমরা যদি এই সমান চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো সমানে আমি ক্লিক করতেছি, এই দেখো অ্যান্সারটা কিন্তু চলে আসলো 0.72। তাহলে অ্যান্সারটা কত আসলো দেখো, 0.72 কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে কিভাবে, এই দেখতে পাচ্ছি ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম, তাহলে 1170, তাহলে 1100 কত হবে 70 তুললাম আমি। এরপর ভাগ 26, এই যে ভাগ 2×6 26। এরপর দেখো বিয়োগ 1.6, তাহলে বিয়োগ 1.6 লিখলাম। এই যে দেখো 1170 ভাগ 26, এরপর হচ্ছে কি বিয়োগ হচ্ছে কি 1.6 কিন্তু আমি তুললাম। ঠিক আছে, তোলার পর এখন দেখো গুণ দেওয়া আছে 2.5, তাহলে গুণ 2.5। ঠিক আছে, 2.5 কিন্তু আমি তুললাম। এরপর দেখো গুণ দেওয়া আছে কত, গুণ দেওয়া আছে 10, এরপর বিয়োগ দেওয়া আছে 4.8, বিয়োগ 4.8। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কি যে ব্র্যাকেট আছে দিলাম, ব্র্যাকেটটা দিলাম। এরপর হচ্ছে গুণ দেওয়া আছে কত 5, তাহলে গুণ দেব আমরা কত 5। ঠিক আছে, তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যেখানে যেখানে ব্র্যাকেট দেওয়া আছে এই ব্র্যাকেটগুলো কিন্তু সেখানে সেখানে তুলতে হবে, নাহলে কিন্তু অ্যান্সারটা ভুল এসে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা সবকিছু তুললাম, তোলার ফলে এখন সমানে চাপ দিচ্ছি, এই যে সমানে চাপ দিলাম, দেখো এখন কিন্তু অ্যান্সারটা চলে আসছে। অ্যান্সারটা কিন্তু কত আসছে 1 কিন্তু আছে, এই যে 1, তাহলে অ্যান্সারটা আছে কি 1 অর্থাৎ 1। এই যে অ্যান্সার 1টাকে আমরা সাইডে লাল কালি দিয়ে লিখে দিলাম। এখন দেখো 5 নম্বরে কি বলছে, 1.2 গুণ 4.5। এগুলো দেখো আমি তুলতেছি যে 1.2, এরপর হচ্ছে গুণ 4.5। ঠিক আছে, বিয়োগ 0.08, এই যে 0.08 তুললাম আমি। তোলার পর দেখো গুণ 35, এই যে গুণ 3 5 35। ঠিক আছে, এরপর দেখো যোগ 0.087, তাহলে আমরা দেখলে যে যোগ 0.087 তুললাম। এরপর দেখো ভাগ দেওয়া আছে 0.29, তাহলে দেখো ভাগ 0.29। তাহলে আমরা সব তোলা শেষ, এখন আমরা সমানে চাপ দেব, দিলাম। দেখো এখানে অ্যান্সারটা কত আসছে, অ্যান্সারটা কিন্তু আসছে হচ্ছে 2.9। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দশমিক আসছে,
তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু দশমিকটা চলে আসছে, তার 2 দশমিক কত হবে 9, তার 2.9 কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবা। তো আমাদের কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে হয় সেটা কিন্তু আমরা শিখে পেলাম। তো এগুলো যদি আমরা খাতা কলমে করতাম দেখো অনেক কিন্তু সময় লেগে যেত। তো আমরা ক্যালকুলেটরের ফলে কি হলো, জাস্ট আমরা ক্যালকুলেটরের যে বাটনগুলো আছে এগুলোতে টিপলাম আর কিন্তু আমাদের কিন্তু অ্যান্সারগুলো চলে আসলো। দেখো এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা কত সহজে কিন্তু এই হিসাবগুলো কিন্তু করতে পারলাম। এখন দেখো এই ক্যালকুলেটরটা কিন্তু আমাদের হচ্ছে কি হিসাবের সুবিধার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখন দেখো সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়, আর সেলিম প্রথম বছরে 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর সে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায়। তাহলে 10 বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে, এই সময়টা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে দেখো এখানে ক্যালকুলেটরটা ব্যবহার করতে বলছে। তো এখন দেখো এই যে সেলিম এবং হচ্ছে কি হাকিম, তাহলে হাকিম প্রতি বছর পায় 10,000 টাকা, তাহলে 10 বছর পর সে পাবে কত টাকা, এই যে আমি লিখতেছি 10,000 করে টাকা পায়। 10, এই যে দেখো 10,000 আমি তুললাম, 10,000 টাকা পায় হচ্ছে কি প্রতি বছর। তাহলে 10 বছর পর কত হবে, গুণ যদি আমি 10 দেই তাহলে 10 বছর পর পাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1 লক্ষ কিন্তু টাকা পাবে। ঠিক আছে, 10 বছর পর কিন্তু এখানে কি হাকিম কিন্তু হচ্ছে কি 1 লক্ষ টাকা পাবে, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এটা হাকিমের হিসাব, এখানে দেখো 10 বছরে হাকিম যে পরিমাণ টাকা পাবে 1 লক্ষ টাকা কিন্তু পাবে। অপরদিকে সেলিম প্রত্যেক বছর মানে আগের বছর থেকে দ্বিগুণ টাকা পাবে। তার মানে প্রথম বছর নিয়েছে 100 টাকা, দ্বিতীয় বছর নিয়েছে 200 টাকা, তৃতীয় বছর 200 হচ্ছে দ্বিগুণ কত, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে কত হয় 400, চতুর্থ বছর নিয়েছে 400 ডাবল মানে দ্বিগুণ 800 টাকা, পঞ্চম বছর নিয়েছে 800 ডাবল 1,600 টাকা, 1,600 টাকা, এই ষষ্ঠ বছরে এসে এই 1,600 টাকা দ্বিগুণ নেছে মানে ডাবল নেছে, তাহলে 3,200। এভাবে সপ্তম বছরে 4,600, অষ্টম বছরে হচ্ছে কি এটা হচ্ছে দ্বিগুণ 12,800, নবম বছরে 25,600 এবং দশম বছরে কত 51,200 টাকা। ঠিক আছে, এরকম কিন্তু টাকা পাইছে তার দশম বছরে এসে। তো এগুলো সবগুলো যোগ করে ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে কিন্তু 1,02,000 হচ্ছে কি 300 টাকা। এখানে দেখতে পাচ্ছ এখানে কি করছে 1,02,000 কিন্তু 300 টাকা পাইছে। পার্থক্য হচ্ছে কত, পার্থক্য হচ্ছে কি 1,02,300 টাকা থেকে 1 লক্ষ টাকা বাদ দিলে 2,300 টাকা। তার মানে এই সেলিম হচ্ছে কি হাকিমের থেকে 2,300 টাকা কিন্তু বেশি পাবে। ঠিক আছে, তাহলে আশা করি এই হিসাবটা কি তোমরা হচ্ছে কি বুঝে গেছো। তো এরপর দেখো এখানে কি বলছে এই সমস্যাতে একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু যদি কাগজটিকে 10টা ভাঁজ করা হয়, 10 ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে এটা আমাদের বের করতে বলছে। তার মানে একটা কাগজের হচ্ছে কি 0.1 হচ্ছে কি মিলিমিটার পুরো, তাহলে 0.1 মিলিমিটার পুরো। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে কি 10 ভাঁজ করলে 10 গুণ কিন্তু বেড়ে যাবে। তার মানে 0.1কে যদি আমরা 10 দ্বারা হচ্ছে গুণ দেই, যে 10 দ্বারা যদি গুণ দেই তাহলে 10 ভাঁজ করলে দেখো এখানে কিন্তু 1 মিলিমিটার কিন্তু পুরো হবে। ঠিক আছে, তার মানে কিন্তু 1 মিলিমিটার কিন্তু হবে, মিলিমিটার আমি সংখ্যায় লিখলাম মিলিমিটার, কিন্তু হচ্ছে কি পুরো হবে। তার মানে 0.1 গুণ 10 এটা আমরা ক্যালকুলেটর দিলেই কিন্তু 10 ভাঁজ করলে হচ্ছে কি কত মিলিমিটার হবে এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এই যে দেখো আমরা হচ্ছে পরবর্তী পেজে কিন্তু চলে আসলাম। এখানে 14.2 আছে কিন্তু কম্পিউটার। তো আমরা কিন্তু কম্পিউটার অনেকে চিনে থাকি, তোমাদের বাসা বাড়িতে কারো আছে। তাহলে দেখো কম্পিউটার হচ্ছে কি, কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। তাহলে কম্পিউটার হলো কি একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। তো আমি এই কথাগুলো বলে তোমাদের কম্পিউটারে যে একদম আসল যে কম্পিউটার আছে সেটা কিন্তু দেখায় দিব, কোন পার্টের নাম কি সেটা কিন্তু। তাহলে একবার তোমরা যদি বাস্তব কম্পিউটার দেখো তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটারের কাজ ও প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশ সীমাবদ্ধ থাকে না,
এটি আমাদের লেখচিত্র, ছবি, সংগ্রহিত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ কিন্তু করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের কিন্তু আমূল পরিবর্তন এনে দিয়েছে। যেমন হচ্ছে দেখো, আমরা হিসাব নিকাশ করবো কম্পিউটার দিয়ে করতে পারবো, আমরা গ্রাফিক্স ডিজাইন করবো কম্পিউটার দিয়ে করতে পারবো, আমরা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, এরপর হচ্ছে ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে কোনো, এরপর হচ্ছে দেখো ক্রোম ব্রাউজার, গুগল, যে কোনো কিছু হচ্ছে কি ব্যবহার করি না কেন আমরা কিন্তু কম্পিউটারের সাহায্যে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো কম্পিউটার সাহায্যে কিন্তু সব কাজ করা যায় বলা চলে। ঠিক আছে, সেজন্য কম্পিউটার কিন্তু আমাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন এনেছে। কাকু আমি হচ্ছে কি মেইল করতে চাই, কিংবা আমি একটা ডিজাইন বানাতে চাই, ঠিক আছে, আমি একটা হিসাব করতে চাই, আমার হচ্ছে দৈনন্দিন কাজের হিসাব আমি কম্পিউটারে রাখতে চাই, এগুলো কিন্তু সব কিছু কিন্তু কম্পিউটারে করা যায়। ঠিক আছে, তো কম্পিউটার দেখো, কম্পিউটার এখানে দেখো ল্যাপটপ কম্পিউটার, এটা কিন্তু হচ্ছে কি যেখানে সেখানে কিন্তু ব্যাগে করে কিন্তু বহন করা যায়, তোমরা অনেকে চিনে থাকবে ল্যাপটপ কম্পিউটার। এটা কিন্তু বিভিন্ন হচ্ছে কি পার্ট আছে, যেমন হচ্ছে দেখো এই পুরোটা মিলে কিন্তু ল্যাপটপ কম্পিউটার। কিন্তু এখানে দেখো এই যে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি সিপিইউ, অর্থাৎ সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কিন্তু বলা হয়। ঠিক আছে, এরপর দেখো এই যে এটা হচ্ছে কিন্তু মনিটর অর্থাৎ ডিসপ্লে, এটা হচ্ছে কিন্তু মনিটর। এরপর দেখো এটা কিন্তু কিবোর্ড, অর্থাৎ যেখানে কিন্তু লেখালেখি করা হয় সেটা কিন্তু কিবোর্ড। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ টাচপ্যাড, এটা কিন্তু ল্যাপটপের হচ্ছে টাচপ্যাড। এবং দেখো এই যে পুরোটাই এখানে ডান পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডেস্কটপ কম্পিউটার। ঠিক আছে, তো একটু পরে তোমাদেরকে আমি ডেস্কটপ কম্পিউটারটা দেখাচ্ছি এবং পার্ট বাই প্রায় আলোচনা করতেছি, যেহেতু আমার কাছে হচ্ছে কি ল্যাপটপ কম্পিউটারটা নাই, সেজন্য এখন আমি কি দেখাতে পাচ্ছি না। তো আমি ডেস্কটপটা দেখাই দিচ্ছি একটু পরে। দেখো এখানে কিন্তু সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর দেখো এটা কিন্তু মনিটর কম্পিউটারের। এরপর এটা কিন্তু হচ্ছে কিবোর্ড, এখানে কিন্তু লেখালেখি করা হয়, এখানে কিন্তু সেটা কিন্তু ডিসপ্লেতে উঠবে। এবং এটা কিন্তু দেখো হচ্ছে কি মাউস। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু কম্পিউটার হচ্ছে কি পার্ট। তাহলে দেখো শ্রেণীকক্ষে আলোচনা করি মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে। তো আমি তোমাকে কিন্তু অনেকগুলো কারণ বললাম যে মানুষ অনেক কারণে কিন্তু কম্পিউটার ব্যবহার করে। ঠিক আছে, সেগুলো কিন্তু তুমি বলতে পারো যে হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে, সংগত উপাত্ত বিশ্লেষণ করার ক্ষেত্রে, বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে, কারোর সাথে যোগাযোগ করতে, অনেক ক্ষেত্রে কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়, তুমি বলে শেষ করতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে মনে করি। ঠিক আছে, কম্পিউটারে হচ্ছে কি ব্যবহার করে আমরা এখন যে কাজগুলো করতেছি ভবিষ্যতে কিন্তু আরো উন্নত কাজগুলো করতে পারবো। যেমন আমাদের কিন্তু হচ্ছে কি দেখো নতুন একটা প্রযুক্তি কিন্তু আসলো হচ্ছে কি এআই। তো এআই কিন্তু 2025 সালে কিন্তু দেখো হচ্ছে কি একদম হচ্ছে অনেক কিন্তু একটা পরিবর্তন এনে দিয়েছে। তো এআই কিন্তু হচ্ছে একটা কিন্তু আমাদের হচ্ছে নতুন প্রজন্মের জন্য হচ্ছে কি একটা হচ্ছে নতুন একটা বিষয়বস্তু বলতে পারো। তো এরকম কিন্তু কম্পিউটারের সাথে কিন্তু আমরা নতুন নতুন অনেক কাজ কিন্তু করতে পারি। এবং ইদানিং কিন্তু হচ্ছে অনেক অপারেশন বা হচ্ছে অনেক সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা মানে শরীরের সমস্যা ধরার জন্য, রোগ নির্ণয় করতে কিন্তু কম্পিউটার ব্যবহার হয়। এটা আগে থেকেও হয়, কিন্তু আরো বড় বড় রোগ নির্ণয় করতে বা অপারেশন করার ক্ষেত্রে কিন্তু কম্পিউটার কিন্তু ব্যবহার করা হয়, যেটা তোমরা অবশ্যই জানো। এবং দেখো আমি জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন অফিসে, ব্যাংকে, প্রকাশনা সংস্থায়, ঠিক আছে, অফিস আদালত, অনেক জায়গায় কিন্তু প্রায় সব জায়গাতে কিন্তু কম্পিউটারের ব্যবহার আছে। এবং আমি আশা করি বিভিন্ন দুরারোগ্য ব্যাধির নতুন নতুন ঔষধ তৈরিতে কম্পিউটার আমাদের সাহায্য করবে। ঠিক আছে, এরপর দেখো কম্পিউটার আমাদের সময়ের একটি চমৎকার উদ্ভাবন। বর্তমান যুগকে প্রায় কম্পিউটারের যুগ বলা হয়। আসলেই তো বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ, কম্পিউটার ছাড়া আসলে কি কিছু করা যায় না। একটা চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কম্পিউটার দিয়ে করা লাগে, অনেকে মোবাইল দিয়ে করে, যাই হোক কম্পিউটার দিয়ে কিন্তু সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, তো কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধ ও প্রভাবিত করেছে। তাই প্রত্যেককে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তরুণ বয়স থেকেই কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু কম্পিউটারের জ্ঞান কিন্তু ছোট থেকে রপ্ত করবে, আগামী দিনগুলো কিন্তু কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের আমি এখন হচ্ছে এটার হচ্ছে বাস্তব দেখাই যে মনিটর কোনটা, এরপর হচ্ছে সিপিইউ কোনটা, এরপর মাউস কোনটা, এরপর হচ্ছে কি কিবোর্ড কোনটা। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। এই যে দেখো তোমরা কিন্তু এখানে ডেস্কটপ কম্পিউটার কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার। তো এই ডেস্কটপ কম্পিউটার এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা, এই যে স্ক্রিনটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মনিটর।
এটা কিন্তু কম্পিউটার হচ্ছে কি মনিটর, ঠিক আছে। এই যে যেমন হচ্ছে এখানে যদি তোমাদেরকে দেখায়, দেখো বইয়ের সাথে যদি মিল করে দেখায়, এই যে দেখতে পাচ্ছ মনিটর, এই যে মনিটর, এই যে এটা কিন্তু বাস্তবে মনিটর, ঠিক আছে। এবং হচ্ছে এখানে দেখো এটাকে যে বলছে তারা হচ্ছে কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কি সিপিইউ বলছে তারা, এটা কিন্তু সিপিইউ, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে এই যে এটাকে বলছে হচ্ছে কি কিবোর্ড, তো এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার হচ্ছে কি এই যে এটা হচ্ছে কিবোর্ড, এখানে কিন্তু যে যে বাটন তুমি ক্লিক করবে সেটা সেটা কিন্তু উঠবে। যেমন আমরা কোনো কিছু যদি সার্চ করতে চাই, তাহলে এই বাটনগুলোতে কিন্তু এভাবে হচ্ছে কি ক্লিক করব এবং হচ্ছে কিন্তু সেগুলো কিন্তু উঠবে, ঠিক আছে। এবং এটা কিন্তু স্পেস বাটন, এটা বড় দেখতে পাচ্ছি স্পেস বাটন, যেগুলো তোমরা পরবর্তীতে জানবা। আমি জাস্ট শুধু কিবোর্ডটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু কিবোর্ড, এখানে কিন্তু বিভিন্ন বাটন ক্লিক করে কিন্তু হচ্ছে কি তুমি বিভিন্ন কিছু লিখতে পারবা। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে বইয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেওয়া আছে হচ্ছে কি মাউস, তো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মাউস, ঠিক আছে। এটা কিন্তু মাউস, এটা নাড়াচাড়া করানোর মাধ্যমে এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে কি নির্দেশ করে, যেখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি নিয়ে গিয়ে ক্লিক করতে পারবো, এই যেখানে দেখতে পাচ্ছ ক্লিক করতে পারবো, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে মাউস। তার মানে আমরা কি শিখলাম, এটা পুরোটাই কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ হচ্ছে কি এটা পুরোটা হচ্ছে কি ডেস্কটপ, তাহলে এটা হচ্ছে কি মনিটর, এটা হচ্ছে কি সিপিইউ, এই যে এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে কি এটা হচ্ছে কিবোর্ড, এখানে লেখালেখি করা হয়, এবং এটা কিন্তু হচ্ছে কি মাউস। তো এই পুরো সেটটাকে আমরা কি বলবো, এটাই কিন্তু আমরা হচ্ছে কি ডেস্কটপ বলবো। তো এখানে কিন্তু হচ্ছে বক্স থাকে, সেটাকে হচ্ছে তারা হচ্ছে দেখায় না, এটার সাথে কিন্তু বিভিন্ন হচ্ছে কি কথা শোনার জন্য হচ্ছে কি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে কম্পিউটারের শেপটা, অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার, এটাও কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার। তো তোমাদেরকে আমি একদম হাতে কলমে দেখায় দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তো চলো এখন আমরা হচ্ছে কি বইয়ে ফিরে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছ বইয়ে এটা ডেস্কটপ কম্পিউটার দেখাইলাম, তো তোমরা ল্যাপটপ কম্পিউটার দেখে নিবা তোমার যদি কারো থাকে, আমার কাছে নাই সেজন্য আমি দেখাতে পারলাম না, ঠিক আছে। তো আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আগামী যে লেকচারটা আছে, আগামী লেকচারে কিন্তু আমরা হচ্ছে এই অনুশীলনী 14 হচ্ছে কি সমস্যাগুলো সমাধান করব। এই যে 155 পেজের যে অনুশীলনী সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করব, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।